কিউবার প্রায় ৬৫ বছরের পুরনো কমিউনিস্ট শাসনের ভিতটা এখন কেন এতটা নড়বড়ে? আর কেনই বা ডোনাল্ড ট্রাম্পের মতো একজন নেতা প্রশাসনে ফিরে আসলে একেই তার প্রধান টার্গেট বানাতে চাইছেন? চলুন এই জটিল ভূরাজনীতির গভীরে গিয়ে আসল ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ভাবুন তো ২০২৬ সাল ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আসছে এরকম একটা চাঁচাছোলা বার্তা, কিন্তু কেন? এর ঠিক আগেই ঘটে গিয়েছিল এমন এক নাটকীয় ঘটনা যা কিউবার লাইফলাইনটাকেই পুরোপুরি কেটে দিয়েছিল আর তৈরি করেছিল এক ফাইনাল শোডাউনের মঞ্চ। শুরু করা যাক সেই ঘটনাটা দিয়ে যা কিউবা আর ভেনেজুয়েলার মধ্যকার গভীর বলতে গেলে জীবন মরণের সম্পর্কটাকে সবার সামনে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছিল। এই অভিযানের পর যে তথ্যটা সামনে এলো তা ছিল এক কথায় চমকে দেওয়ার মতো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে বাঁচাতে গিয়ে প্রাণ দিচ্ছে কিউবার সেনারা। আর ঠিক এখানেই সবাই বুঝতে পারল তাদের সম্পর্কটা শুধু তেলের বিনিময়ে ডাক্তার পাঠানোর মতো সাধারণ কোনো লেনদেন ছিল না, এর শিকড় ছিল আরও অনেক গভীরে। মার্কো রুবিওর এই কথাটা আসলে কিউবার জন্য একটা স্পষ্ট সতর্কবার্তা ছিল। ভেনেজুয়েলার পতনের সাথে সাথেই কিউবা একদম একা হয়ে পড়ল, আর ওয়াশিংটনের দৃষ্টি সরাসরি এসে পড়ল তাদের ওপর। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে এত গভীর সম্পর্কের কথা বলছি, এই অদ্ভুত জোটটা তৈরি হয়েছিল কিভাবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রায় ১ দশক ধরে কিউবাকে একাই টিকিয়ে রেখেছিল এই অ্যালায়েন্স? দেখুন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কিউবা বলতে গেলে এতিম হয়ে গিয়েছিল। তাদের অর্থনীতি পুরোপুরি ধসে পড়ে। ঠিক সেই কঠিন সময়ে তাদের জন্য ত্রাতা হয়ে এসেছিলেন ভেনেজুয়েলার হুগো শাভেজ। আর এই বন্ধুত্বের শুরুটা হয়েছিল ১৯৯৯ সালের এক বিখ্যাত বেসবল ম্যাচে। এটা ছিল আধুনিক ভূরাজনীতির সবচেয়ে অদ্ভুত এক বার্টার সিস্টেম। ভেনেজুয়েলা দিত সস্তায় তেল, যা কিউবার অর্থনীতির ইঞ্জিনটাকে চালু রাখত, আর তার বিনিময়ে কিউবা পাঠাত ডাক্তার, শিক্ষক, আর তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের দুর্ধর্ষ গোয়েন্দা আর সামরিক উপদেষ্টাদের। প্রতিদিন প্রায় ১ লক্ষ ব্যারেল তেল। ভাবা যায়, এই তেলটাই ছিল কিউবার লাইফব্লাড। এই তেল দিয়ে এই কিউবার নিভে যাওয়া পাওয়ার প্ল্যান্টগুলো আবার চালু হয়েছিল। স্থবির অর্থনীতিতে প্রাণের ছোঁয়া লেগেছিল। কেন অমূল্য? কারণ কিউবার কুখ্যাত গোয়েন্দা সংস্থা, যেটা G2 নামে পরিচিত, তারাই আসলে ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ভেতরের আর বাইরের শত্রু থেকে বাঁচিয়ে রেখেছিল। এমনকি মাদুরোর পুরো প্রেসিডেন্সিয়াল গার্ডটাই চালাত কিউবার স্পেশাল ফোর্স। আচ্ছা, এবার একটু বর্তমান সময়ে ফেরা যাক। কিউবার প্রতি আমেরিকার এই যে এত আগ্রাসী মনোভাব, এর পেছনে ভেতরের রাজনৈতিক কারণগুলো ঠিক কি? ট্রাম্প কিন্তু এই সমাজতন্ত্রের ভয়টাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। একটা নির্দিষ্ট ভোটার গ্রুপকে নিজের পক্ষে আনার জন্য কিউবা তার কাছে শুধু একটা দ্বীপরাষ্ট্র নয়, এটা একটা বিরাট রাজনৈতিক অস্ত্র। আর এই কৌশলের ফলও কিন্তু হাতে নাতে পাওয়া গেছে। ফ্লোরিডা, যেটা একসময় একটা সুইং স্টেট ছিল, যে কোনো দল জিততে পারত, সেটা এখন রিপাবলিকানদের একটা দুর্গে পরিণত হয়েছে। আর এর পেছনের মূল কারণ কিউবান আর ভেনেজুয়েলান আমেরিকানদের ভোট। সুতরাং ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম। একদিকে ফ্লোরিডার ভোট ব্যাংক ধরে রাখার রাজনৈতিক বাধ্যবাধকতা, অন্যদিকে মার্কো রুবিওর মতো প্রভাবশালী কিউবান আমেরিকান রাজনীতিবিদদের ব্যক্তিগত মিশন, আর তার সাথে যোগ হয়েছে ভেনেজুয়েলার পতনের ফলে তৈরি হওয়া এক সুবর্ণ সুযোগ। এই তিনটে স্রোত এখন এক বিন্দুতে এসে মিলেছে, যার নাম হাভানায় সরকার পরিবর্তন। কিন্তু দাঁড়ান, গল্পটা শুধু ফ্লোরিডার ভোটের রাজনীতিতে আটকে নেই। এর শিকড় আরও গভীরে। একটা অনেক বড় ভূরাজনৈতিক খেলার অংশ এটা। সেই ২০০ বছর আগে থেকেই আমেরিকা ল্যাটিন আমেরিকাকে নিজেদের ব্যাকইয়ার্ড বা বাড়ির উঠোন বলে মনে করে। আর এই নীতিরই আনুষ্ঠানিক নাম হল মনরো ডকট্রিন, যা আমেরিকার ফরেন পলিসির একটা মূল ভিত্তি। আর ট্রাম্প এসে এই পুরনো নীতিটাকেই যেন নতুন করে আরও অনেক বেশি অ্যাগ্রেসিভভাবে সামনে নিয়ে এসছেন। এর সোজা মানে হল আমেরিকার বাড়ির উঠোনে চীন বা রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের কোনো নাক গলানো চলবে না। তো ওয়াশিংটনের ভয়টা আসলে কোথায়? পেন্টাগনের রিপোর্ট বলছে চীন কিউবাতে ইলেকট্রনিক স্পাই বেস বানাচ্ছে, যেখান থেকে ফ্লোরিডায় থাকা মার্কিন সামরিক কমান্ডের উপর নজর রাখা যাবে। রাশিয়া তাদের নিউক্লিয়ার সাবমেরিন পাঠাচ্ছে হাভানার বন্দরে। ট্রাম্প প্রশাসনের চোখে কিউবা হয়ে উঠেছে আমেরিকার উঠোনে বেইজিং আর মস্কোর একটা কৌশলগত ঘাঁটি, যাকে সরিয়ে ফেলার এটাই সেরা সময়। এই সব বড় বড় ভূ-রাজনৈতিক খেলার মাঝে সাধারণ কিউবানদের জীবনটা কেমন কাটছে? চলুন এবার তাদের কঠিন বাস্তবতার দিকে একটু নজর দেওয়া যাক। একটা পরিসংখ্যান শুনুন, যা শুনলে গায়ে কাটা দেবে। ২০২০ সাল থেকে আজ পর্যন্ত কিউবার মোট জনসংখ্যার প্রায় ১০ থেকে ১৫% মানুষ দেশ ছেড়ে পালিয়েছে, আর এদের বেশিরভাগই হল তরুণ আর কর্মক্ষম। বিশেষজ্ঞরা এটাকে বলছেন ডেমোগ্রাফিক সুইসাইড বা জনসংখ্যাগত আত্মহত্যা।
আর ব্যাপারটা খুবই সহজ, যে দেশের তরুণ প্রজন্মই চলে যাচ্ছে সেই দেশটা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে কিভাবে? কোনো সম্ভাবনাই নেই। কিউবার সাধারণ মানুষের জীবন এখন একটা দুঃস্বপ্নের মতো। দিনে 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না। ফার্মেসিগুলোতে সাধারণ ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক পর্যন্ত নেই। অবস্থা এতটাই খারাপ যে ডাক্তারদের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে অপারেশন করতে হচ্ছে। খাবার, ওষুধ আর জ্বালানির অভাবে গোটা সমাজটাই যেন ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। কিন্তু এত কিছুর পরেও কিউবার সরকার টিকে আছে কিভাবে? কারণটা হলো, এটা আসলে কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা আস্ত সামরিক দুর্গ। যদিও মানুষের মনে কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে। ফিদেল কাস্ত্রোর বিখ্যাত স্লোগান ছিল পাত্রিয়া ও মুয়ের্তে, মানে স্বদেশ অথবা মৃত্যু। কিন্তু আজকের তরুণ প্রজন্ম রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে পাত্রিয়া ই ভিদা, অর্থাৎ স্বদেশ এবং জীবন। তারা আর মরতে রাজি নয়, তারা বাঁচতে চায়। শেষ পর্যন্ত কিউবার ভাগ্য ঝুলে আছে একটাই প্রশ্নের ওপর, একজন সাধারণ সৈন্য যার নিজের ঘরেই হয়তো খাবার নেই, সে কি তার দেশের ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালাবে, নাকি বন্দুকের নলটা ঘুরে যাবে সেই সব জেনারেলদের দিকে যারা আরামে জীবন কাটাচ্ছে? হাভানা এখন এই ভয়ঙ্কর প্রশ্নের উত্তরের অপেক্ষায় ভাবছে। Follow at Tea or Sugar for more history.